where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের রাষ্ট্রের প্রকৃতি ও তার শাসনযন্ত্র চ্যাপ্টারের আজকের শেষ বিষয় সেটা হলো সরকারের প্রশাসন যন্ত্র। মোটামুটিভাবে সুদূর অতীতকাল থেকেই আমরা দেখতে পাই যে প্রত্যেকটি সাম্রাজ্যে তাদের শাসন ব্যবস্থার সুশাসন বা কেন্দ্রীয় সরকারের প্রশাসন সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য শাসন ব্যবস্থাকে কতগুলি প্রশাসনিক পদে বা প্রশাসনিক ব্যবস্থায় পরিচালনা করা হয়। ফলে কি হয়, এই সব প্রশাসনিক পদগুলিতে স্থানীয় প্রাদেশিক শাসনকর্তারা এগুলি পরিচালনা করেন। মোটামুটিভাবে দেখা যায়, যেমন এই যে বিভিন্ন প্রাদেশিক সরকার বা স্থানীয় সরকার যে তৈরি হচ্ছে পদগুলো, সেই পদগুলো যারা পরিচালনা করেন তারা বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত হন। যেমন পারস্যে এদের বলা হয় স্যাট্রাপ। যেমন চীনে, তোমাদের যেগুলি পাঠ্যে আছে, যেমন চীনে ম্যান্ডারিন। ভারতে সুলতানি যুগে এদেরই আবার বলা হয় ইকতাদার। এটা হচ্ছে সুলতানি যুগে। আর মোগল যুগে এদের বলা হয় মনসবদার। আচ্ছা, তাহলে আমি কি বললাম? এই যে বিভিন্ন প্রশাসনিক পদ যে তৈরি হলো, তারা এক একটি দেশে এক একটি নামে পরিচিত। পারস্যে আমি বলছি স্যাট্রাপ, চীনে মান্ডারিন, সুলতানি যুগে ভারতে ইকতাদার, মোগল যুগে এদেরকেই আমরা বলছি মনসবদার। আমরা প্রথমে স্যাট্রাপ বা স্যাট্রাপি ব্যবস্থা কাকে বলে এটা আমরা দেখে নেব, যে এরা কিভাবে শাসন করতেন। খ্রিস্টপূর্ব পৃথিবীতে যে সমস্ত বিশাল সাম্রাজ্যের সৃষ্টি হয়েছিল, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল পারস্যের
মিনীয় সাম্রাজ্য। মোটামুটিভাবে অ্যাকিমেনীয় সাম্রাজ্যের প্রতিবেশী দেশ হিসাবে মিশর, মেসোপটেমিয়া, থ্রেস, এশিয়ার বৃহৎ অংশ, গ্রিসের কিছু অংশ এর অধীনে এসেছিল। ফলে বিরাট জাতিগোষ্ঠীর মানুষেরা এখানে বসবাস করেছিল। এই অ্যাকিমেনীয় বা পারস্য সাম্রাজ্যের শাসন ব্যবস্থা পরিচালনা করবার জন্য কতগুলি প্রশাসনিক পদ বা প্রাদেশিক শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল, যেমন আয়োনীয়, মিডীয়, ব্যাক্ট্রিয়। এদের যে পরিচালনার যে ব্যবস্থাটি তাকেই বলা হয় স্যাট্রাপি ব্যবস্থা বা স্যাট্রাপি সিস্টেম। এই প্রত্যেকটি যে স্যাট্রাপি ব্যবস্থায় এক একজন করে পরিচালনার দায়িত্বে থাকতেন, এদেরকে বলা হয় স্যাট্রাপ। তাহলে প্রশাসনিক যে পদ বা গোটা অ্যাকিমেনীয় সাম্রাজ্যকে ক্ষুদ্র বৃহৎ কতগুলি ভাগে সাম্রাজ্যে ভাগ করা হয়। এই ইউনিট বা এককগুলির যারা শাসনকর্তা বা প্রদেশের প্রধান ছিলেন তাদেরকেই বলা হয় স্যাট্রাপ। আর প্রতিটি স্যাট্রাপি প্রদেশে একজন করে গভর্নর থাকতেন, এরা স্যাট্রাপ নামেই পরিচিত ছিল। মোটামুটিভাবে এদের কথা আমরা জানতে পারি হেরোডোটাসের যে বিবরণ, আলেকজান্ডারের সময়ে যারা ইতিহাসবিদ ছিলেন, পারস্যের কিছু শিলালিপি থেকে এই স্যাট্রাপদের কথা জানতে পারা যায়। পারসিক সম্রাট কাইরাস এর সময় এই স্যাট্রাপদের আত্মপ্রকাশ ঘটে, আর দরায়ুসের সময় এই যে সংগঠনটি পরিপূর্ণতা লাভ করে। তাহলে মোটামুটিভাবে স্যাট্রাপ কারা বা প্রশাসনিক পদগুলোর যে গুরুত্ব সেটা আমরা বুঝতে পারলাম। মোটামুটিভাবে এরা কি করেন না, প্রশাসনিক পদে বসে যে যার দায়িত্বে আছেন, যেটুকু বিভাগের দায়িত্বে আছেন সেটুকু তারা পরিচালনা করেন। এখন স্যাট্রাপ শব্দের অর্থ কি না, সাম্রাজ্যের রক্ষাকর্তা। আবিধানিক অর্থতে বোঝানো হচ্ছে যে প্রাচীন পারস্যের প্রাদেশিক শাসনকর্তা। তাহলে এরা স্যাট্রাপ মানে কি হলো না, এরা প্রাদেশিক শাসনকর্তা। এদের সীমানা নির্ধারণ করতে গেলে জাতিগোষ্ঠীর বা যে সমস্ত মানুষ তাদের যে বসবাসের যে গুরুত্ব সেটার উপর একটি গুরুত্ব দেওয়া হয়। এই যে স্যাট্রাপ এরা মোটামুটি মর্যাদা পেতেন গভর্নরের, এরা সম্রাট কর্তৃক নিযুক্ত হতেন, এরা সরকারকে বিভিন্ন কাজে সহযোগিতা করতেন। কেন্দ্রীয় শাসন বা কেন্দ্রীয় আধিপত্য যাতে সুস্থভাবে সুশাসনে পরিণত হয় বা সুচারুভাবে চলতে পারে সেটা দেখার দায়িত্ব ছিল কিন্তু এই স্যাট্রাপদের। ক্ষুদ্র বৃহৎ বিভিন্নভাবে অ্যাকিমেনীয় সাম্রাজ্যে যে প্রশাসনিক পদগুলোকে ভাগ করে দেওয়া হয়। যেমন বৃহৎ স্যাট্রাপি যেগুলো, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তোমার ব্যাবিলনিয়া, মিশর। ক্ষুদ্র যে স্যাট্রাপি বা সাম্রাজ্য সেগুলোর মধ্যে নিম্ন মিশর, তারপর সিরিয়া ইত্যাদি অঞ্চলগুলো স্যাট্রাপিগুলো কিন্তু উল্লেখযোগ্য ছিল। এবার আমরা দেখব যে এদের কাজ কী কী ছিল। যেহেতু এরা একটা প্রদেশের প্রধান হতেন, এই জন্য একটি পরিষদ দ্বারা বা কাউন্সিল দ্বারা পরিচালিত হতেন। এতে বিভিন্ন রকম কাজে এরা কেন্দ্রীয় সরকারকে সাহায্য করতেন। যেমন ধরো কর আদায় বা রাজস্ব আদায়, নিজস্ব এলাকা থেকে কর আদায় করতেন বা রাজস্ব আদায় করতেন। যেমন বিচার বিভাগের এরাই প্রধান হতেন, বিচার কার্য সমাধান করতেন, বিদ্রোহ দমন করতেন, আক্রমণ প্রতিরোধ করতেন, সামরিক যে শৃঙ্খলা সেটাকে এরা মেনটেন করতেন, এরা ভরণ পোষণের দায়িত্ব নিতেন। এইভাবে এবং বছরের এক সময় এরা বার্ষিক যে রিপোর্ট সেটা কিন্তু সম্রাটের কাছে পেশ করতেন। এরা এই সব কাজের জন্য বা বিদ্রোহ দমন, বিভিন্ন আক্রমণ প্রতিরোধ ইত্যাদি কাজগুলো এরা করতেন। তো এরা এই সব কাজের জন্য দায়বদ্ধ থাকতেন কিন্তু সরকারের কাছে। কিন্তু কেন্দ্রীয় সরকার যদি দুর্বল হতেন তখন এরা খুব স্বাধীনতা ভোগ করত।
এবং মাঝে মাঝে একটা বিদ্রোহ দেখাতো। আমরা দরায়সের আমলে দেখি যে উনি বিদ্রোহ মোটামুটি বা মোকাবিলার চেষ্টা করছেন। আমরা দ্বিতীয় আলেকজান্ডারের সময় দেখেছি স্যাট্রাপরা বিদ্রোহ করেছেন। আর তৃতীয় আলেকজান্ডারের আমলে সবচেয়ে বড় আর কি বিদ্রোহ কিন্তু হয়েছে সবচেয়ে বড়। এই হচ্ছে স্যাট্রাপ বা স্যাট্রাপি সিস্টেম। তাহলে স্যাট্রাপ বা স্যাট্রাপি সিস্টেম বলতে আমরা বুঝলাম যে অ্যাকিমেনীয় সাম্রাজ্যকে কতগুলি প্রশাসনিক পদে ভাগ করা হলো। সেই পদের যারা প্রধান বা প্রাদেশিক শাসনকর্তা তারা গভর্নরের সমতুল্য মর্যাদা পেতেন এবং এরা বিভিন্নভাবে সরকারকে সাহায্য করতেন যাতে করে খুব সুন্দরভাবে কেন্দ্রীয় সরকারের আধিপত্য অনুসারে শাসন ব্যবস্থা পরিচালিত হয়। এই গেল স্যাট্রাপ। এবার আমরা পড়ব মান্ডারিন, চীনের মান্ডারিন। চীনের পিকিংয়ে কেন্দ্রীয় সরকার এবং তার সাংগঠনিক যে দপ্তরগুলি ছিল সেগুলোকে নিয়ে কেন্দ্রীয় সরকার বা শাসন ক্ষমতা পরিচালিত হতো। আর কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ ক্ষমতা ছিল চীনা সম্রাটের। তাকে স্বর্গের সন্তান বলা হতো। স্বর্গের অনুশাসন মেনে এবং রাজবংশের যে প্রচলিত আইনবিধি সেটা মেনে তিনি শাসন করতেন। কিন্তু কালক্রমে নতুন আমলাতান্ত্রিক বা শাসন ব্যবস্থায় এক ধরনের সরকারি কর্মচারীদের উদ্ভব ঘটে। এই সরকারি কর্মচারীদের বলা হতো মান্ডারিন। মান্ডারিন পর্তুগিজ শব্দ, সেখান থেকে মান্ডারিন শব্দটি এসেছে এবং পরবর্তীকালে ইউরোপে বিভিন্ন ভাষায় এটা চর্চিত হয়েছে। প্রধানত প্রশাসনের যারা রাজকর্মচারী ছিলেন তাদেরকে কিন্তু মান্ডারিন নামে পরিচিত ছিলেন বা বলা হতো। এরা কি ধরনের কাজকর্ম করতেন? মোটামুটিভাবে পণ্ডিত রাজকর্মচারী যারা বা পণ্ডিত আমলা যারা তাদেরকেই মান্ডারিন এই পদমর্যাদা দেওয়া হতো। মোটামুটিভাবে মান্ডারিনরা ভীষণ যোগ্যতা সম্পন্ন কর্মচারী ছিলেন। যেহেতু বংশকৌলিন্য বা সম্পত্তির জোরে এরা এদের শিক্ষাগত যোগ্যতা এটা ছিল না, সেহেতু এদের যোগ্যতা নিযুক্ত হতো যোগ্যতা অনুযায়ী, যোগ্যতার ভিত্তিতে যে এরা নিযুক্ত হতেন তার প্রধানই ছিল এরা কনফুসিয়াস আদর্শ সম্বন্ধে জানবেন, রাজনৈতিক জ্ঞান এদের থাকবে, সাহিত্য কাব্য ইত্যাদি জ্ঞান এদের কিন্তু থাকবে, চীনের ঐতিহ্য সম্পর্কে জ্ঞান এদের কিন্তু থাকবে। ফলে এই মান্ডারিনরা ছিলেন অত্যন্ত সম্মানীয় এবং সম্মানের সঙ্গে এরা রাজকার্য কিন্তু পরিচালনা করতেন। মান্ডারিনরা প্রধানত রাজাকে বা কেন্দ্রীয় সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করতেন। মান্ডারিনদের মধ্যে এরা জমকালো পোশাক পরতেন, এরা ভোর 5টা থেকে কাজ শুরু করতেন, সরকারকে ব্যবসা বাণিজ্যের দিক, শাসন কার্যের দিক, কেন্দ্রের যাবতীয় কাজকর্ম এরা কিন্তু করতেন। যারা প্রথম শ্রেণীর মান্ডারিন ছিলেন তাদের পোশাকে সারস পাখির প্রতীকযুক্ত পোশাক এদের পরতে হতো। দ্বিতীয় শ্রেণীর যেমন তারাও পাখির লেজ ঝোলা, সোনালি পাখির লেজ ঝোলা একটা প্রতীক এরা পরতেন। তৃতীয় যারা স্তরের মান্ডারিন ছিলেন তারা মোটামুটিভাবে যে কোনো পশু পাখিযুক্ত প্রতীক এদের পরত। মান্ডারিনদের মর্যাদা অনেক যেহেতু সম্মানীয় ছিল সেহেতু আমরা দেখেছি যে এরা পালকি ব্যবহার করতেন এবং এদের যোগ্যতা অনুসারে পালকি বাহক কতজন হবেন সেদিকে নজর দেওয়া হতো। প্রধানতভাবে এরা কেন্দ্রীয় সরকারের থেকে স্থানীয় এবং প্রাদেশিক বা কেন্দ্রীয় রাজকর্মচারী হিসেবে এরা পরিগণিত হতেন। সুতরাং মান্ডারিনদের যে যোগ্যতা মোটামুটিভাবে বা নিযুক্তির যে পদ্ধতি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ্যতা সম্পন্ন ছিল। মোটামুটিভাবে যখন চীনে পাশ্চাত্য শিক্ষা আসে সেই পাশ্চাত্য শিক্ষার চাপে মান্ডারিনদের ক্ষমতা এবং নিযুক্তি কিন্তু বন্ধ হয়ে যায়। ফলে কি হয়, মান্ডারিনদের ক্ষমতা এইভাবে কিন্তু হ্রাস পায়। যে মান্ডারিনরা যে প্রধান রাজকর্মচারী হিসেবে কাজ করেছেন সেই মান্ডারিনদের ক্ষমতা
পাশ্চাত্য সভ্যতায় বা পাশ্চাত্য শিক্ষার চাপে এদের কিন্তু সেই ক্ষমতাচ্যুতি ঘটে। এই হচ্ছে মান্ডারিন। তাহলে মান্ডারিন কারা? না, মান্ডারিন হলেন সরকারি কর্মচারী চীনে। তারা কি করেছেন না, তারা প্রধানত যারা পদস্থ পণ্ডিত আমলা তারাই মান্ডারিন বলে পরিচিত ছিলেন। এদের শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি ছিল। সবাই মান্ডারিন পদে যোগদান করতে পারতেন না। অপরাধীরা, শ্রমিক বা জেল থেকে আসা কোনো ব্যক্তি, সঙ্গীতজ্ঞ, এরা কিন্তু মান্ডারিন পদের যোগ্যতা আসতে পারতেন না। সুতরাং মান্ডারিনরা যাতে স্বার্থসিদ্ধি করতে না পারেন, সেজন্য শাসক একটু দূরে, যে জায়গায় মান্ডারিন বাস করেন তার থেকে একটু দূরে তারা কিন্তু সেখানে সেই সব জায়গায় নিযুক্ত করতেন। আবার মান্ডারিনদের শাসক কিন্তু বদলিও করতে পারতেন। এই হচ্ছে মান্ডারিন। এবার আমরা দেখব সুলতানি যুগে ভারতে ইকতাদারদের ভূমিকা বা ইকতা সিস্টেম কি বা ইকতা প্রথা কি। মোটামুটিভাবে মধ্যযুগীয় সুলতানি যুগে ভারতে ভূমি রাজস্বের ছিল আয়ের প্রধান উৎস। এই যে আদায়কৃত রাজস্ব বিভিন্ন শক্তিশালী শাসকদের মধ্যে বিতরণের উপায় বা পদ্ধতি হিসেবে একটি পদ্ধতি গ্রহণ করা হয়। এই পদ্ধতিটাই হচ্ছে ইকতা প্রথা বা ইকতা সিস্টেম। ইকতা কথাটির অর্থ হলো একাংশ বা এক অংশ। ইকতা কথার অর্থ হচ্ছে এক অংশ। মোটামুটিভাবে ইসলামীয় জগতে ইকতা প্রথা প্রচলিত ছিল। তুর্কিরা ভারতে এই প্রথা আমদানি করেন এবং ভারতবর্ষে ইলতুৎমিশ ভারতে প্রথম ইকতা ব্যবস্থা প্রচলিত করেন। ইকতা ব্যবস্থা সুলতানি আমলে এটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। খাস জমি বা খালিসা জমি থেকে রাজস্ব কেন্দ্রীয় কোষাগারে বা সরকারের কোষাগারে জমা পড়ত, কিন্তু খাস জমির পরিবর্তে বা যে সমস্ত খাস জমি বাদে যে জমি ছিল সেই জমিগুলি কর্তব্যের বিনিময়ে বা নির্দিষ্ট শর্তের বিনিময়ে সেনাধ্যক্ষ, তার সৈনিক, অভিজাতদের মধ্যে বিতরণ করতেন মর্যাদা অনুযায়ী। এটাই হচ্ছে ইকতা সিস্টেম বা ইকতা প্রথা। আর ইকতার যারা প্রাপক তারাই হলেন ইকতাদার। ইকতাদার তার যেটুকু ইকতা পেতেন সেই অঞ্চল থেকেই তিনি রাজস্ব আদায় করতে পারতেন, রাজস্ব আদায় করতেন, ভরণ পোষণ করতেন, শাসন ব্যবস্থাকে কেন্দ্রীয় সরকারকে সহযোগিতা করতেন। কৃষকরা তারা রাজ দরবারে গিয়ে তারা তাদের কিন্তু সমস্যা গিয়ে জানিয়ে আসতে পারত। আর ইকতাদাররা তাদের ইকতাদার থেকে তাদের ভরণ পোষণের বা সৈন্যবাহিনী ভরণ পোষণের কাজও এরা কিন্তু করতেন বা সরকারকে এভাবে সাহায্য করতেন। ইবন বতুতা থেকে ফিরোজ শাহ তুগলক পর্যন্ত মোটামুটিভাবে এই ইকতা সিস্টেম প্রচলিত ছিল। লোদি বংশের সময়, লোদি বংশের শেষ দিকে এই ইকতাদারি ব্যবস্থার কিন্তু পতন ঘটে। সুতরাং মোটামুটিভাবে বলা যায় যে ইকতা বা ইকতা সিস্টেম, এই যে বিতরণের পদ্ধতি, বিভিন্ন শাসকদের মধ্যে বিতরণের পদ্ধতির মাধ্যমে সেই ইকতা বা রাজস্ব আদায় করতেন ইকতাদাররা। এই হচ্ছে ইকতা বা ইকতা সিস্টেম। এবারে আমরা দেখব মোগল যুগে যে ব্যবস্থা চালু ছিল তাকে আমরা বলি মনসবদারি প্রথা। মোটামুটিভাবে এটা একটা পারসিক প্রথা। আকবরের আগে তৈমুরলং বা চেঙ্গিস খান সময়ও এই মনসবদারি প্রথার প্রচলিত ছিল। আকবর মোগল যুগে মনসবদার প্রথার প্রয়োজন অনুভব করেন এবং মনসবদারি প্রথা প্রচলন করেন। 1577 খ্রিস্টাব্দে সামরিক বেসামরিক যে কাজকর্মের ভিত্তি
তার উপর ভিত্তি করে মনসবদারি প্রথা প্রচলিত হয়। তিনি দেখলেন যে কর্মচারীদের যে সংগঠন করা সেই ব্যাপারটা মোগল যুগে তার আগে কিন্তু কেউ করতে পারেনি। তিনি এই উপলব্ধি করে মনসবদার প্রথা চালু করেন। মনসব কথাটির অর্থ কি না, মনসব কথাটির অর্থ হচ্ছে পদ মর্যাদা, বা যাকে তোমরা বলো র্যাঙ্ক। মনসবদার কথাটির অর্থ পদমর্যাদা বা র্যাঙ্ক। যারা এই পদমর্যাদার অধিকারী তাদের বলা হতো মনসবদারি। কেন প্রয়োজন হলো না, আমরা প্রথমেই আমি বললাম যে সামরিক বেসামরিক যে সংগঠিত করা কর্মচারীদের, সরকারি কর্মচারীদের, সেই দিক থেকে তিনি এটা অনুভব করলেন যে এদের সংগঠন করার প্রয়োজন আছে। জায়গিরদারি সংকট তখন ব্যাপক আকার ধারণ করেছিল। জায়গিরদাররা ঠিক মতন সৈন্য সরবরাহ বা বৃদ্ধ সৈন্য অশ্ব এরা কিন্তু পাঠাতেন। ফলে আবার জায়গিরদারি ব্যবস্থায় বংশানুক্রমিক হলে জায়গিরদাররা সেই সব এলাকায় ক্ষমতা বা প্রভাব বিস্তার করতে থাকে। আকবর মোটামুটিভাবে দেখলেন যে এই রকম সামরিক বেসামরিক ক্ষেত্রে সরকারি কর্মচারীদের যদি এক জায়গায় সংগঠিত করা যায় এবং কিছু তাদেরকে ক্ষমতা দেওয়া যায়, তাহলে শাসন ব্যবস্থা সুচারুভাবে পরিচালিত হতে পারবে। সেই দিক থেকে তিনি এর উপলব্ধি করেন মনসবদার প্রথা প্রচলন করবার। মোটামুটিভাবে আমরা দেখব জাট এবং সওয়ার প্রত্যেকটি মনসবদারদের থাকবে, অর্থাৎ পদাতিক এবং অশ্বারোহী বাহিনী। আকবর কোন মনসবের কতটা থাকবে মনসবদারদের সেটা কিন্তু তিনি নির্ধারণ করতেন। ঠিকমতো সৈন্য অশ্ব পাঠানো এই মনসবদারদের একটি প্রধান কাজ ছিল। মনসবদারদের নিয়োগ করা, আকবর নিজে নিয়োগ করতেন, পদোন্নতিও তিনি করতেন, বেতনও তিনি দিতেন, কখনো নগদ অর্থে, কখনো জায়গির প্রদান করে তিনি কিন্তু এই মনসবদারিদের সঙ্গে শাসন ব্যবস্থা পরিচালনা করতেন। মোটামুটিভাবে মনসবদারি প্রথাটি ৩৩টি স্তরে বিভক্ত করা ছিল। এদের মধ্যে একেবারে মনসবদাররা ১০ জন থেকে ১২,০০০ পর্যন্ত এরা কিন্তু সৈন্য রাখতে পোষণ করতে পারতেন। কেউ আবার ১,০০০ বা ৫,০০০, ৭,০০০ ইত্যাদি মনসবদারি বলে পরিচিত ছিলেন। যেমন টোডরমল, ভগবান দাস এরা পরিচিত ছিলেন ৭,০০০ মনসবদার বলে। মনসবদাররা কী করতেন, যার যে নির্দিষ্ট এলাকা বা সৈন্য ভরণ পোষণের দায়িত্ব ছিল সেই সবরা এরা কিন্তু পরিচালনা করতেন। মোটামুটিভাবে দেখা যায় যে আকবরের পরবর্তী শাসক যারা ছিলেন তারা সুনির্দিষ্টভাবে এই মনসবদারি প্রথা পরিচালনা করতে পারেননি। তাই আকবরের পরে এই মনসবদারি প্রথার গুরুত্ব অনেকটা কমে যায়। কিন্তু মোটামুটিভাবে গুরুত্বের দিক থেকে আলোচনা করতে গেলে দেখা যাবে যে এরা সুন্দরভাবে শাসন ব্যবস্থা পরিচালনা করতেন। সাম্রাজ্যের এটাকে বৃদ্ধি করার দিক থেকে সৈন্য অশ্ব পাঠিয়ে এরা আকবরকে বা কেন্দ্রীয় সরকারকে এরা সহযোগিতা করতেন। যেহেতু এই পদটি বংশানুক্রমিক ছিল না, তাই এখানে সামন্ততান্ত্রিক যে আত্মপ্রকাশ সেটা সামন্ততন্ত্র এখানে প্রতিষ্ঠিত সেইভাবে গড়ে উঠতে পারেনি। সেই কারণে যোগ্যতা বা কর্মদক্ষতা, মনসবদাররা এভাবে নির্বাচিত হতেন যে কর্মক্ষমতা বা কর্মদক্ষতার ভিত্তিতে। সুতরাং এই যে একের মধ্যে যে অনেকের যে অবস্থান, অর্থাৎ বিভিন্নভাবে দেখতে গেলে মনসবদাররা ছিলেন যথেষ্ট যোগ্য ছিলেন, সুচারুভাবে এরা কিন্তু শাসন ব্যবস্থা পরিচালনা করতেন। এই হচ্ছে মনসবদারি ব্যবস্থা। মোটামুটিভাবে তাহলে সরকারের প্রশাসন যন্ত্রে যারা বিভিন্ন প্রশাসনিক পদগুলো অবলম্বন করলেন, তারা বিভিন্নভাবে বিভিন্ন যুগে বিভিন্ন দেশে তারা কিন্তু সেই পদগুলো নিয়ে সুন্দরভাবে শাসন ব্যবস্থা পরিচালনা করেছেন। যেমন পারস্যে আমরা সাট্রাপিদের দেখি, চীনে ম্যান্ডারিনদের মতন পণ্ডিত যারা রাজকর্মচারী ছিলেন তারা সুন্দরভাবে সেই শাসন ব্যবস্থা পরিচালনা করার চেষ্টা করেছেন। ইকতাদারি প্রথার মাধ্যমে বা রাষ্ট্রের কৃষকের উৎপাদিত
বা উদ্বৃত্ত যে এক অংশ সেটা কিন্তু রাষ্ট্রের প্রাপ্য ছিল। আর এই রাষ্ট্রের এই অংশকে নেওয়ার জন্যই ইক্তা ব্যবস্থা বা ইক্তা প্রথা প্রচলনের দরকার হয়েছিল। তাহলে আমরা মোগল যুগে এসে দেখলাম যে মনসবদার বা মনসবদার প্রথায় যারা পদমর্যাদা অনুযায়ী বা কর্মক্ষমতা অনুযায়ী পদগুলো পদমর্যাদা অনুযায়ী যারা কাজ করেছিলেন, তারাও কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে, সরকারের প্রয়োজনে, সাম্রাজ্যের পরিকল্পনা বা বিভিন্ন স্থায়িত্ব পরিকল্পনা পরিচালনা ইত্যাদির ক্ষেত্রে এদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং সরকারের প্রশাসন যন্ত্রে বিভিন্ন দেশে বিভিন্ন পদে থাকা এদের গুরুত্ব অত্যন্ত রয়েছে ইতিহাসে, এই কথা বলতে পারা যায়। আজকে এই যে চ্যাপ্টার রাষ্ট্রের প্রকৃতি ও তার শাসনযন্ত্র, তাহলে আজকে আমরা এইখানে এসেই কিন্তু এই চ্যাপ্টারটা আমরা শেষ করলাম। পরীক্ষায় তোমাদের যেভাবে প্রশ্ন আসে, টিকা লেখো, স্যাট্রাপ বা স্যাট্রাপি ব্যবস্থা কি, টিকা আসবে। ম্যান্ডারিন আমরা প্রতি বছর কোনো না কোনোভাবে দেখি যে ম্যান্ডারিন কি, কোন শব্দ থেকে এসেছে, আমরা প্রতিবারই লক্ষ্য করি। টিকাও আসে। বা ইক্তা কি, ইক্তাদারি বা ইক্তাদার কাদের বলা হয়, বা এর আক্ষরিক অর্থটা কি, তখন আমরা লিখবো যে এর আক্ষরিক অর্থই হচ্ছে এক অংশ, রাষ্ট্রকে প্রদেয় কৃষকের এক অংশ রাষ্ট্র যেভাবে এবার নিতেন সেই পদ্ধতিটাই ছিল ইক্তা ব্যবস্থা। তারপরে যেমন মনসবদার টিকা আসে তোমাদের, বা এক কথায় প্রশ্ন আসে যে মনসবদার বা মনসব কথাটির অর্থ কী, লিখবে পদমর্যাদা বা র্যাঙ্ক। কখনো 1000ই হয়, কখনো 5000ই হয়, কখনো 7000ই হয়। সেরকম তোমরা যদি প্রশ্ন আসে টোডরমল বা ভগবান দাস, এদের নাম তোমরা লিখতে পারবে। সুতরাং এইভাবে টিকাগুলো বড় প্রশ্ন হিসাবেও আসে, ছোট প্রশ্ন হিসাবেও আসে, এক কথার উত্তর হিসাবেও আসে। অনেক সময় হয়তো দুটো একসাথে এরকমভাবেও আমরা কোনো সময় পরীক্ষায় দেখেছি যে স্যাট্রাপ কি, ম্যান্ডারিন সম্বন্ধে জানো লেখো, এভাবে প্রশ্ন আসে। সুতরাং তোমাদের একেবারে কাকে বলে স্যাট্রাপ, কারা, তাদের গুরুত্ব কতটা, পারস্যে তাদের গুরুত্ব কতটা, বা কী কী কাজ তারা করেছেন, কোন কোন কর্তব্য তারা পালন করেছেন, এভাবে প্রশ্ন আসবে। ম্যান্ডারিনের দিক থেকে কোথায় টিকা আসে, বা ইক্তাদার টিকা আসে, মনসবদার বা মনসবদারি প্রথা বলিতে কী বোঝো, কোন সময়ে কার সময়ে এটা শুরু হয়েছিল, এভাবেও প্রশ্ন আছে। এইভাবে তোমরা তৈরি করবে।